সেদিন কি মনে হলো মেষঘরের পুরানো কাগজপত্রগুলো ফেরিওয়ালাকে বিক্রি করব বলে বস্তায় ভরা শুরু করলাম। পুরানো এসব কাগজ সাধারণত খাটের নিচে আমি রেখে দিই। আমাদের মেষঘরের ইঁদুর বা আরশোলাগুলো বেশ সভ্য, খুব বেশি প্রয়োজন না পড়লে কাগজ নষ্ট করে না। অতএব নিশ্চিন্তি। আমার কিংবা আমার আগে কিংবা তারও আগে যারা এই মেষের ঘর ধন্য করে গেছেন তাদেরও অনেক কাগজ বই খাতা খাটের নিচেই ছিল। খুঁজতে গিয়ে অনেক কিছুই পেলাম। শেষের কবিতার নোট, ৮ বছর আগের একদিন কবিতার উদাস্তু চেতনা, ইয়েটসের কাব্যভাবনা, চাণক্যনীতি, সব কিছু নির্দ্বিধায় বস্তায় ভরে ফেললাম। কোণের দিকে একটা জুতোর বাক্স পড়েছিল। কি মনে হলো সেটাকে খুলে ফেললাম। তেমন কিছুই নেই, দুটো পুরানো সিগারেটের খাম আর একটা ভাঙা চুলের ক্লিপ। অবশ্য সিগারেটের প্যাকেট দুটো সরাতেই চমকে উঠলাম। দেখলাম একটা নাম ঠিকানা লেখা এনভেলপ। এ তো একটা চিঠি, প্রেমপত্র, তাও অন্য কারো লেখা। সোনাদানা পেলেও আমার এত উত্তেজনা হতো না, কেননা হিরে জহরত যতই গুপ্ত হোক, যতই দামি হোক না কেন, কখনোই তা নিষিদ্ধ নয়। একমাত্র চিঠির এই ক্ষমতা আছে, নিষিদ্ধ হওয়ার ক্ষমতা। কাজবাজ সব মাথায় উঠল। তড়িঘড়ি বিছানায় বসে চিঠিটা খুলে ফেললাম। মেয়েটির নাম তিতাস। ছেলেটি লিখছে, প্রিয় তিতাস, ওরা ইংরেজি চাইছে। 3টে অফিস ঘুরে ফেললাম। তুমি আশাহীন থাকতে পারো। ভালোই হয়েছে তোমার দেওয়া ওই সুন্দর জামাটা পরে যায়নি। বড্ড বিব্রত হতাম, ওরাও হতো। এমন সুন্দর সাজ পোশাক, অথচ ইংরেজিতে দৌড় নেই, মানাতো না ঠিক, তাই না? সামনাসামনি এসব বলবো এত সাহস আমার নেই। তুমি আমাকে চেনো। বাড়ি যাব না ভাবছি, কিন্তু কোথায় ফিরব? অথচ ওদের জানানো দরকার আমার শক্তি প্রায় শেষ। বাবার অমন আগ্রহী শূন্য চোখের দিকে আমি আর তাকাতে পারি না। আমি আর ভার বইতে পারছি না। সবার খাওয়া শেষে ভাঙা এক টুকরো মাছ পাতে খেতে বসা মায়ের যন্ত্রণা। তুমি কেমন আছো তিতাস? বড্ড জানতে ইচ্ছে করে। কেমন ঘুমাও রাতে? কাল রাতে গেছিলাম তোমার গলিতে। দোতলার জানালায় তখনও আলো জ্বলছে। কত খাবারের প্যাকেট তুমি রাত দুপুরে ওই জানলা দিয়ে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছো রাস্তায়। বিদায় বেলায় এসব মনে পড়া কি বাধ্যতামূলক? ভেবেছিলাম এবার কিছু একটা জুটিয়ে ফেলবো, হাসি মুখে ছুটে যাব তোমার বাড়িতে। তোমার মা চমকে যাবেন। আমাকে তো উনি চেনেন না। কে তুমি? কাকে চাই? আমি কেবল হাসবো, কিচ্ছু বলবো না। ভেবেছিলাম তোমার বাবার সঙ্গে একদান দাবা খেলব। কিংস গ্যাম্বিটের নতুন একটা ভ্যারিয়েশন শিখেছি। সবাই জানে না দাবার এই প্যাঁচ। আমরা এত কিছু কেন ভাবি তিতাস? এমন যদি হতো, চিকিৎসা করে অধিক ভাবনার ক্ষমতা বাদ দেওয়া যেত, আমি সেটাই করতাম। ওরা কি বলছিল জানো? যাদবপুর থেকে পড়েছো, অথচ ইংরেজির এই হাল। আমি কি বলি ওদের বলো তো? আমার ইংরেজি ভালো লাগে না। একটা বাক্য বলে 2 মিনিট থমকে যেতে হয়, নয়তো আসে না দ্বিতীয় বাক্য। আমি বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠতম নির্বোধ। না, আমি বাঙালির প্যানপ্যানে ভাষা আবেগকে সুরসুরে দিচ্ছি না, দিতে চাইও না। যা আমার অক্ষমতা তা একান্তই আমার ব্যক্তিগত। কবিতার খাতাগুলোকে পুড়িয়ে ফেলেছি একটু আগে। জানি ওদের মরার সময় আসেনি, ওরা মরেও নি। ওরা বেঁচে থাকবে চিরকাল আমার অন্তরে। ভাগ্যিস ওদের বাকযন্ত্র নেই, নয়তো সারা পালবাজার জেগে যেত ওদের আর্ত চিৎকারে। যে চিৎকার কেবল আমি একাই শুনেছি। কেমন ছটফট করতে করতে ছাই হয়েছে ওরা। ওদের সঙ্গে নিয়ে ফিরে যাব এত সাহস আমার নেই। তুমি চেনো আমাকে, বলতে না তুমি আমি পৃথিবীর ভীরুতম প্রাণী? ঠিকই বলতে। তোমার কাছে আর কি বা লুকাবো? গোটা 15 অফিস ঘোরা হয়ে গেছে আমার, আর পারলাম না। তুমি ভালো থেকো। যে স্বর্গ তোমার প্রাপ্য তাকে নরক করার কোনো অধিকার আমার নেই।
যেমন এক বর্ষার বিকেলে নীরবে এসে দাঁড়িয়েছিলাম তোমার পাশে, সহসা পাশ ফিরে চমকে উঠেছিলে তুমি। এত নীরবে কেউ চলতে পারে? তেমনই নীরবে চললাম আমি। ভালো থেকো তিতাস, ভালোবাসা নিয়ে, ইতি তোমার প্রীতম। এত দ্রুত শেষ হয়ে গেল চিঠিটা? মুষড়ে পড়লাম। সবে তো পর্দা উঠছিল। না হে প্রীতম, তুমি ঠিক মতো জ্বলে উঠতে পারলে না। চিঠির খামে ঠিকানা লেখা ছিল মেয়েটার, বাঘা যতীনের ঠিকানা, চিত্তরঞ্জন কলোনি। দুষ্কর্মটি করতে দ্বিতীয়বার ভাবলাম না, বেরিয়ে পড়লাম চিঠিটা নিয়ে। চিত্তরঞ্জনে পৌঁছে খুঁজে খুঁজে বার করলাম বাড়িটা। মলিন রঙা পুরনো ধাঁচের একটা দোতলা বাড়ি। পাঁচিলের কারণে নিচ তলাটা ঠিক করে দেখা যায় না, তবে মানুষ যে আছে এ বাড়িতে তা আমি নিশ্চিত। উপরতলার ঘরের জানলা খোলা, একটা ফ্যান ক্লান্তভাবে ঘুরছে। ওটাই কি সেই জানালা? নেমপ্লেটে দুটো নাম লেখা, শঙ্কর সাহা, তার নিচে তিতাস সাহা। যাক, মেয়েটা এখনো এ বাড়িতেই আছে তাহলে। আপছে লেটার বক্সে চিঠিটা রেখে দিয়ে ফিরে এলাম। বড্ড ইচ্ছে করছিল নাটকের পরের দৃশ্যটা দেখার। চিঠিটা পাওয়ার পর মেয়েটার কি অবস্থা হয়। মেয়েটা নিশ্চয়ই বিবাহিত। মেয়েটার বরের কি অবস্থা হয় সেটাও জানার ইচ্ছে ছিল শতভাগ, কিন্তু কি আর করা যাবে। প্রথম থেকেই এ নাটকে আমি নিষিদ্ধ। অডিটোরিয়ামের খোলা জানলার ফাঁক দিয়ে যতটুকু দেখতে পেয়েছি সেটাই অনেক, আমার মতো দর্শকের জন্য যথেষ্ট। ফিরে এলাম মেসে এবং যথা নিয়মে দুদিন পর ভুলেও গেলাম চিঠিটার কথা। সব জিনিস মনে রাখতে নেই, বিশেষ করে যে জিনিস মনে রাখলে মন উচাটন হয় তাকে ভুলে যাওয়াটাই শ্রেয়। সপ্তাহখানেক পর এক সন্ধ্যায় মেসে ফিরছি। মেসের গলির মুখে বিপ্লবের সঙ্গে দেখা। ওর সাথে একজন বছর 40-এর লোক দাঁড়িয়ে গল্প করছে। বিপ্লব আমার পাশের ঘরেই থাকে, আমার থেকে 1 ইয়ার জুনিয়র, বেশ দিলখোলা ছোকরা। আমি ওকে ডাকলাম, কিরে কি খবর? আরে সিধেদা, ইনি তোমার সাথে দেখা করতে চান। বলিস কিরে, আমার সঙ্গে? চমকে উঠলাম। লোকটাকে আমি চিনি না, একজন অপরিচিত লোক আমার সঙ্গে দেখা করতে চায়। এমন বিখ্যাত বা কুখ্যাত কোনো কাজ তো আমি করিনি। বিপ্লব চলে যাওয়ার পর লোকটা আমাকে বলল, তুমি কি সিদ্ধার্থ? হ্যাঁ আমি সিদ্ধার্থ। কেন বলুন তো? আমি প্রীতম, চিনতে পারছো? প্রীতম? কয়েক সেকেন্ড সময় লাগলো আমার স্মৃতির তল হাতড়ে ঘটনাটা মনে করতে। আপনি? হ্যাঁ আমি তোমার সঙ্গে দেখা করতে এলাম। চিঠিটা আপনি পেয়েছেন তাহলে? না, আমি পাইনি, তুমি যাকে পাঠিয়েছিলে সেই পেয়েছে। তিতাস? হ্যাঁ, আমার স্ত্রী। আপনাদের বিয়েটা হয়েছিল তাহলে? হ্যাঁ, বিয়েটা হয়েছিল অবশেষে। আমি বাড়ি ফিরে যাওয়ার ঠিক 2 দিন পরই তিতাস গিয়ে হাজির হয়েছিল আমার বাড়িতে। আর আপনার চাকরিটা? না, তার হয়নি, তবে ওর হয়েছিল বছরখানেক পর। একদিন আসো আমাদের বাড়িতে, কাল বিকেলে এসো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। আসবে কিন্তু। আমি ভেবেছিলাম চিঠিটা মেসের ঘরে থেকেই হারিয়ে যাবে। ইনফ্যাক্ট চেয়েও ছিলাম হারিয়ে যাক। বছর 20 পর এই চিঠিটা এমন অপ্রত্যাশিতভাবে ফেরত আসবে আমি আশাই করিনি। তুমি জানো না হে ইয়ং ম্যান, তুমি কি করে ফেলেছ। তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। আরে ধন্যবাদ দিতে হবে না, আমি নিশ্চয়ই কাল যাব। অবশ্যই এসো তাহলে, আমি আজ চলি। আজ কি বৃষ্টি হবে? হোক না বৃষ্টি, আমি খুব করে চাইছি প্রীতম আজ ভিজতে ভিজতে বাড়ি ফিরুক, সেই প্রথম দিনের মতো, একেবারে নীরবে। মনটা অযাচিতই খুশিতে ভরে উঠেছে আমার। খেয়াল করে দেখলাম এখনো আমার ভিতরে ভালো লাগা আছে, মন্দ লাগাও আছে। এখনো আমি দারুণভাবে বিস্মিত হতে পারি। এখনো মনের ভেতর ভালো লাগা তৈরি হয় কারোর অপূর্ণ ভালোবাসার পূর্ণতা দেখে।